সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় ভোরের পাতা সংলাপে। দর্শক, গতকাল জাতীয় সংসদে ঘোষণা করা হয়েছে 2020-21 বছরের প্রস্তাবিত বাজেট। এই বাজেট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাই ভোরের পাতা সংলাপে আজকের আলোচনার বিষয় বাজেট বিশ্লেষণ। আর তা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে চারজন অতিথি সংযুক্ত হয়েছেন। রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, রয়েছেন রিহেব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, রয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং সেই সাথে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বাজেট আলোচনায়। ডক্টর আতিউর রহমান স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকাল জাতীয় সংসদে বাজেট পাস হয়েছে 2020-21 অর্থ বছরের। আমরা বলছি করোনায় বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত হয়েছে। আপনার চোখে কেমন বাজেট হয়েছে? আমার চোখে বাজেট ভালোই হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। বাজেটটা করবার সময় একটা অ্যাসাম্পশন করা হয়েছে যে খুব শিগগিরই হয়তো যে করোনা সংকটের মধ্যে আমরা আছি এটার থেকে আমরা মুক্তি পাবো এবং তারপর অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে, এবং সেই পুনর্জাগরণ যদি ঘটে মানুষ আরো বেশি করে কাজ করবে, এবং সেই জন্য তারা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অর্থনীতির এইভাবে যদি জাগরণ ঘটে তাহলে 8.2% প্রবৃদ্ধি আগামী বছর আমরা অর্জন করব। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসাম্পশনের উপরে। যদি এটা আগামীকাল যদি এই অর্থনীতি খুলে যায়, সবকিছু নর্মাল হয়, তাহলেই কিন্তু এটা ঘটবে। মানে এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝির অবকাশ আছে। অনেকেই মনে করবে যে 8.5%, তাহলে এরকম আটকে থাকা অবস্থাতেও 8.2% কেমন করে হবে? এই জিনিসটা একটু স্পষ্ট করার দরকার ছিল। মাননীয় অর্থমন্ত্রী বলতে পারতেন যে আমি ধরে নিচ্ছি যে সবকিছু যখন নর্মাল হবে তারপরে যে অর্থনীতিটা প্রবৃদ্ধি হবে সেটা 8.2% হবে। তার মানে এই নয় যে বিশ্বব্যাংক যেটা বলছে যে এটা 1-2% মধ্যে বাংলাদেশ থাকবে, এটার সাথে আমি একদম একমত। কারণ বাংলাদেশের যে নিজস্ব আত্মশক্তি আছে, ভেতরের যে শক্তিটা আছে, বিশেষ করে আমাদের গ্রামীণ অর্থনীতির যে চাঙ্গা ভাব, এমনকি এবারের শুধু না, গত অনেক বছর থেকে কৃষিতে যে আমরা সাফল্য পাচ্ছি, খাদ্যের যে নিরাপত্তা পাচ্ছি, গ্রামে গঞ্জের মানুষ এখনো সচল, সুতরাং তার একটা ইতিবাচক প্রভাব তো পড়বেই। এবং আমরা একটা এখন ধীরে ধীরে অর্থনীতির কোনো অংশ খুলে দিচ্ছি, যে সমস্ত অংশে ছোট ছোট উদ্যোক্তারা কাজ করতে পারবে, সেরকম অর্থনীতি যদি ধীরে ধীরে খুলে দেই, তারপরে যে প্রবৃদ্ধিটা আসবে সে ব্যাংকের অনুমানের চেয়ে পাবো। তো আমার মনে হয় যে এটা নিয়ে প্রবৃদ্ধি নিয়ে এবারে আলোচনা অতটা না করাই ভালো, কারণ প্রবৃদ্ধির যাই হোক না কেন আমাদের মূল সংকট কিন্তু অন্য জায়গায়। সেটি হলো যে আমাদের এই ভাইরাসটাকে পরাজিত করতে হবে, এবং এই ভাইরাসটাকে পরাজিত করতে হলে আমাদের স্বাস্থ্য খাতের যে অবস্থা, সেটাকে আমরা যে এতদিন যাবৎ যে দুরবস্থাটা ছিল সেটাকে কি করে আমরা চাঙ্গা করব, সেটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার বিষয়। দ্বিতীয়ত হলো আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত সবাইকে না দিতে পারি খাবার, এবং খাবার দিলেও যদি সবার কাছে টাকা না থাকে, অর্থ না থাকে, খাবার আছে কিন্তু অর্থ নেই, তাহলে মানুষ তো এই খাদ্য নিরাপত্তা পাবে না। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা হলো যে একটা সমূহ অনিশ্চয়তা, চারদিকেই একটা অনিশ্চয়তা পরিবেশ। এই অনিশ্চয়তা থেকে কেটে বিজনেস কনফিডেন্স কেমন করে ফিরিয়ে আনবো, এই ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে এবারের বাজেটটা কিন্তু দিয়েছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি দিয়েছেন, তিনি আমি মনে করি যথার্থ তার অগ্রাধিকার গুলোকে চিহ্নিত করতে পেরেছেন। প্রথম অগ্রাধিকার আমাদের স্বাস্থ্য খাত, এবং তিনি বলেছেন যে স্বাস্থ্য খাতে তারা বরাদ্দ শুধু বাড়াবেন না, তিনি স্বাস্থ্য খাতের কি কি করবেন, স্বাস্থ্য খাতের জন্য নর্মাল বাজেট যেটা প্রায় সেটা
প্রায় 23% বাড়িয়েছেন। সেটা শুধু তাই নয়, তিনি একই সঙ্গে আরো 10,000 কোটি টাকার একটি কোভিড রেসপন্স একটা স্পেশাল অ্যালোকেশন রেখেছেন। 100 কোটি টাকার আরেকটি ইনোভেশন, হেলথ ইনোভেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফান্ড রেখেছেন। সুতরাং এগুলো কিন্তু একটা ইমার্জেন্সি রেসপন্ড করবার জন্য রেডি করা আছে। আরেকটা জিনিস যেটা ভালো করেছে যে সামাজিক সুরক্ষা খাতের সেখানের বাজেটও প্রচুর বাড়িয়েছেন, এবং সেই বাজেট বাড়িয়েছেন এই কারণে যে আমাদের অনেক মানুষ নতুন করে গরিব হয়ে গেছে, সেই গরিব মানুষগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং সবচেয়ে ভালো দিক যেটা হলো, যে গুরুত্বপূর্ণ দিক হলো সেটা হলো যে তার কৃষিতে বরাদ্দ অনেকটাই বাড়িয়েছেন। এবং কৃষি বরাদ্দ বাড়ানোর অর্থই হলো যে আমি আগেই যেটা বলেছিলাম যে আমাদের অর্থনীতির যে মূল শক্তি, আমাদের রক্ষা কবচ, সেই রক্ষা কবচ হলো আমাদের কৃষি এবং আমাদের গ্রামীণ অর্থনীতি। এই গ্রামীণ অর্থনীতিটার উপরে তারা গুরুত্ব দিচ্ছেন। এবং সবশেষে যেটা গুরুত্ব দিয়েছেন তারা, সেটা বলেছেন, সেটা হলো যে পুনর্জাগরণ যে ঘটবে, এর জন্য যে ইনসেন্টিভ দেওয়া দরকার ব্যবসায়ীদের, এর জন্য যে ইনসেন্টিভ দেওয়া দরকার ক্ষুদে ও মাঝারি উদ্যোক্তাদের, সেটার জন্য আমরা এক স্টিমুলাস প্যাকেজ দিয়েছি। শুধু তাই নয়, আমাদের বাজেটেও আমরা নানা রকমের সুবিধা দিয়েছি, ট্যাক্স সুবিধা, নানা রকমের সুবিধা দিয়ে এই ইকোনমিটাকে সেইভাবে একটা জাগিয়ে তুলবার একটা চেষ্টা করছি। তো এই কথাগুলো এই জন্য বলছি যে অর্থনীতি আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে পৃথিবীটা বদলে গেছে, আর কখনো আমরা পুরনো পৃথিবী ফিরে পাবো কিনা আমাদের সন্দেহ। সুতরাং এই নতুন পৃথিবীতে আমরা নতুন ভাবে যে কাজটা করব, যাত্রা করব, তার জন্য প্রস্তুতি নেবার প্রয়োজন আছে। এই জন্য আমাদের নতুন জনশক্তি তৈরি করতে হবে, এবং নতুন জনশক্তি তৈরি করতে হলে পরে আমাদের নতুন স্কিল অ্যাচিভ করতে হবে। এই নতুন স্কিল অ্যাচিভ করতে হলে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ দিতেই হবে, এবং সেই দিক থেকে এই বাজেট 1 নম্বর বরাদ্দ হিসেবে শিক্ষা ও শিক্ষা খাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। অনেকেই বলেন যে তার দ্বিতীয় গুরুত্ব দিয়েছেন পরিবহন খাতে। এটার কি দরকার? এটাকে আমরা বলবো এই ভাবে যে পরিবহন এবং কমিউনিকেশন খাতের যে বরাদ্দটা, সেটা হলো চলমান অনেকগুলো প্রকল্প আছে, বড় বড় প্রকল্প চলছে, সেই প্রকল্পগুলো আমরা কমপ্লিট করতে চাই। আরেকটা হলো যে এই জায়গাটাকে আমরা পরিবহন এবং ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন খাতকে রেডি রাখতে চাই। যখনই অর্থনীতির পুনর্নির্মাণ শুরু হবে, তখন এই খাতের গুরুত্ব ভীষণভাবে বেড়ে যাবে। এমনিতেই আজকে কৃষিতে যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটাকে অটুট করবার জন্য, পুনর্নির্মাণ করার জন্য আমার পরিবহন খাতের এখনই কিন্তু প্রয়োজন পড়ে গেছে। তারপরে যখন পরবর্তীকালে যেন পুরোদমে অর্থনীতি চলবে, তখন এই ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন, রেল, সব এই খাতগুলো দারুণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জন্য তাদেরকে স্ট্যান্ড বাই রাখতে হবে, আমাদের রেডি রাখতে হবে, যে অর্থনীতি যেন আমরা ঠিক মতো ধরতে পারি। আর মেগা প্রজেক্ট গুলোর মধ্যে যেগুলো কর্মসংস্থান দেবে, যেগুলো আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনবে, যেমন স্পেশাল ইকোনমিক জোন গুলো, এর মধ্যে থেকে আমাদের অন্তত কয়েকটি ইকোনমিক জোনকে অগ্রাধিকার দিয়ে রেডি করে ফেলতে হবে, যাতে করে এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, এগুলো যেন আমরা সবগুলো রেডি রাখতে পারি। যখন চীন থেকে যে সমস্ত কোম্পানি আজকে আমি বলবো ফ্লাইং কাইটস, না, এই উড়ন্ত যে ঘুড়িগুলো চলে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, ওগুলো আমরা ধরবো। এগুলো ইন্দোনেশিয়া যাচ্ছে, এগুলো ভারতে যাবে, এগুলো ভিয়েতনামে যাচ্ছে, আমরা কেন পাবো না? তা আমরা সেই জন্য আমাদের সেই স্পেশাল ইকোনমিক জোন গুলো আমরা রেডি করব, এবং আমাদের সরকার বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোর উপর খুব গুরুত্ব দিচ্ছে, এবং অবকাঠামোগত ব্রিজের উপরে খুব গুরুত্ব দিচ্ছে। এগুলো আমরা কমপ্লিট করতে চাই এই কারণে যে আমরা আমাদের ব্যবসায়ীদেরকে এই সুবিধাগুলো দিতে চাই। এবং ইন দ্য মিন টাইম আমাদের ভ্যাট আইন আবার চালু হচ্ছে, নানা রকমের রিফর্ম আমাদের মাথায় আছে। সবকিছুই হচ্ছে, কিন্তু যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে যে করোনার যে বাজেট, যেভাবে বাজেট হয়েছে, মানে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন? বাজেট তো অবশ্যই ভূমিকা রাখবে, সরকারকে নেতৃত্ব দিতে হয়। যদিও এটা প্রাইভেট সেক্টর লেড গ্রোথ আমাদের দেশের, কিন্তু সরকারকেই মূল নেতৃত্বটা দিতে হয়। এবং সরকারকে এই জন্য নেতৃত্ব দিতে হয় যে আমাদের বিভিন্ন সংস্কার করতে হয়, কিছু আইন করতে হয়,
এবং আমাদের অর্থ জোগাড় করতে হয়। এই বাজেটের একটা প্রশ্ন অনেকেই তুলবেন যে এত বড় যে বাজেট, এই বাজেটের অর্থ কোত্থেকে আসবে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলাপ শুরু হয়ে গেছে। আমাদের রেভিনিউ খাত যেটা যেই পরিমাণ অর্থ তাদের যোগান দেবার কথা তারা পেরে উঠছেন না। এনবিআর একটা তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও এনবিআর কিন্তু সেই পরিমাণ অর্থ দিতে পারছে না, যেই জন্য 1,00,000 প্রায় 90,000 কোটি টাকার একটা বড় ডেফিসিট, যেটা প্রায় জিডিপির 6% আমাদের ডেফিসিট হচ্ছে। আমি মনে করি যে এই ডেফিসিট দেখে ভয় পেলে চলবে না। আমাদের এই সময়টায় আমি মনে করি যে ডেফিসিট আরেকটু বেশি হলে পরেও আমি তার পক্ষে আছি। এই কারণে আমি বলছি তার পক্ষে আছি। সময়টা এরকম যে এই সময় অর্থনীতি খানিকটা অবশ হয়ে আছে। এইখানে তেলের দাম কম, আমদানি মূল্য কম, সুতরাং ইনফ্লেশনের ভয়টা খুব কম। সেই জন্য আমি মনে করি যে শুধু ব্যাংক খাত থেকে ঋণ না নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ব্যালেন্স শিটটা আছে সেটা কেন এক্সপ্যান্ড করি না কেন? আমরা বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিট আরেকটু যদি সম্প্রসারণ করি এবং বাংলাদেশ ব্যাংক সরাসরি সরকারকে যদি ঋণ দেয়, তাহলে কি হবে যে ওই টাকা আমরা উইল ক্রিয়েট নিউ মানি, নতুন করে আমরা টাকা তৈরি করব। কিন্তু সেই টাকাটা এই জন্য তৈরি করব যে আমরা এগুলো উদ্যোক্তাদের দিব, আমরা কৃষকদের দিব, আমরা এসএমই কে দিব, আমরা এমএফআই কে দিব, এবং সেই জন্য অনেকগুলো আমরা স্টিমুলাস প্যাকেজ ইতিমধ্যে করেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হবে যে এগুলো কি করে ইমপ্লিমেন্ট করি। একই সঙ্গে আমার প্রস্তাব থাকবে যে দেশের ভেতর থেকে ঋণ অত বেশি না নিয়ে আমরা যেন বিদেশ থেকে বেশি করে ঋণ সংগ্রহ করি, যেমন এডিবি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো কিন্তু আমাদের রেকর্ড খুব ভালো। ইকোনমিস্টের মতে আমরা ওয়ান অফ দ্য 9 কান্ট্রি যাদের ডেট পেমেন্টের রেকর্ড এত ভালো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এত ভালো, এবং আমরা বিদেশের ঋণ কখনোই আমরা ফেরত দিতে আমরা গড়িমসি করি নাই। সুতরাং আমাদের একটা চমৎকার একটা গুডউইল আছে। এই গুডউইল ব্যবহার করে অ্যাগ্রেসিভ ইকোনমিক ডিপ্লোমেসি করে আমরা বিদেশ থেকে আরো বেশি অর্থ নিব। একই সঙ্গে প্রবাসে আমাদের অনেক ধনী প্রবাসীরা আছেন যারা ওই দেশে মাত্র 1% বা তারও কম সঞ্চয়ে তারা থাকেন। আমরা ইচ্ছে করলে আমি দেখেছি, আমি গভর্নর থাকাকালে তাদেরকে আমরা উৎসাহী করেছি এবং তারা এগিয়ে এসেছেন। এখন অনলাইনে বাংলাদেশ ব্যাংক তার মতিঝিল অফিস থেকে ট্রেজারি বন্ড বিক্রি করছে। এখন আমরা যদি একই সঙ্গে প্রবাসী বন্ড যাও, তারপরে ইনভেস্টমেন্ট প্রিমিয়াম বন্ড, এগুলো যদি বিক্রি শুরু করি, তাহলে কিন্তু অনেকগুলো অর্থ আমরা বিদেশ থেকে ফরেন এক্সচেঞ্জ নিয়ে আসতে পারবো। সুতরাং আমার মনে হয় যে সরকার এরকম একটি সামগ্রিক পরিকল্পনা নিচ্ছে, তবে চ্যালেঞ্জ তো আছেই, এবং চ্যালেঞ্জটা হলো যে আমরা এইটা কতদিন এই অনিশ্চয়তা চলবে। আমি চ্যালেঞ্জ দিয়ে স্যার আপনার কাছে আবার আসবো। আমি না, এই অনিশ্চয়তাটাই বড় চ্যালেঞ্জ, যে কবে আবার নরমাল লাইফ আসবে। এটা যতক্ষণ ঠিক না করতে পারছি, আমাদের সব আলোচনায় একটা জায়গায় একটা অ্যাসিউমড আলোচনা হচ্ছে। জি, আমি একটু সিপিডির তৌফিকুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই, যে আপনারা বলছেন যে গতানুগতিক বাজেট এবং COVID-19 যে ধরনের নিরীক্ষে বাস্তবায়ন করার কথা ছিল, বাজেটটি পেশ করার কথা ছিল বা ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটি হয়নি। কেন আপনারা সেটি বলতে চাচ্ছেন এই মুহূর্তে? ধন্যবাদ। আমি ডক্টর আতিউর রহমান যে সর্বশেষ কথাটি বলেছেন সেটা সূত্র দিয়ে বলছি। উনি বলেছেন যে পুরো সবকিছুই আমরা করতে পারি, কিন্তু আমাদের অ্যাজাম্পশন গুলো কি, অনুমিতি গুলো কি, এইটা হলো খুব গুরুত্বপূর্ণ ছিল এবার বাজেটে। কারণ এবারের বাজেট কিন্তু গত 10 বছরে যেভাবে বাজেট হয়েছে তার সাথে একই রকম হবে না, এবারের পরিস্থিতিও একই রকম না। এটাও খুব বিস্তারিত ভাবে ডক্টর আতিউর রহমান বলেছেন। আমি সেটাই বলতে চাচ্ছি, পুরো বিষয়টা হলো যে আপনি অর্থমন্ত্রীর অনুমিতির সাথে একমত কিনা, এবং এইটা আমার মনে হয় যে এখন বাংলাদেশের জনগণ আজকে দেখেন, আজকে কোন দিনে আমরা এই বাজেটটা নিয়ে আলোচনা করছি। আজকে এমন একটা দিন যেখানে আমাদের এখনো পর্যন্ত সংক্রমণের হার এবং মৃত্যুর হারে আজকে রেকর্ড হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের একদিনে যে পরিমাণ মানে রোগী ধরা পড়ছে, তার ভিতরে বাংলাদেশ এখন সারা বিশ্বের দেশগুলোর ভিতরে বোধহয় সম্ভবত প্রথম 5টি দেশের ভিতরে আছে। এইরকম একটা অবস্থা। এবং তারপরে হলো যে আপনি, এটা হলো সবই অফিসিয়াল ডাটা। আমরা জানি যে আমাদের টেস্ট ক্যাপাসিটি নাই, যত টেস্ট ক্যাপাসিটি আমাদের বাড়ছে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে যদি আমি আরো টেস্ট করতে পারতাম, আরো যে বাড়তো, এটাতে মানে আমার মনে হয় না খুব একটা দ্বিমত করবেন।
এবং সার্বিকভাবে এখনই কিন্তু আপনি দেখেন যে মানে যেই ধরনের চাহিদা আছে সেই চাহিদাটার একটা মানে বড় যে ঘাটতি তৈরি হয়েছে যোগানের দিক থেকে, সেটা তো খুবই স্পষ্ট ভাবে আসে। তো এই অনুমিতিগুলো যেটা শুরু করেছেন ডক্টর আতিউর রহমান, যে এটার অনুমিতি কি হবে, এবং অর্থমন্ত্রী বলছেন যে এটা খুব দ্রুত রিকভারি হবে। যদি দ্রুত রিকভারি হয় তাহলে তো নিঃসন্দেহে খুব ভালো কথা, কিন্তু সেইটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এটা হলো প্রথম কথা, যে আসলে কি এই অবস্থা হবে কিনা। 8.2% প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। আপনি বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করেন, বিশ্ব অর্থনীতিতে সবাই এখন চিন্তার ভিতরে আছে। এইরকম একটা বিশ্ব পরিস্থিতিতে আমাদের এখানে যদি ভাইরাস নাও থাকতো, তাও 8.2% গ্রোথ করাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হতো। যে কোনো অর্থনীতির ছাত্র স্বীকার করবে। তারপরে আবার আমাদের দেশের ভেতরে এখন আমরা পিক টাইমে আছি। অন্য অনেক দেশ কিন্তু এখন একটা কার্ভের নিচের দিকে গেছে, আমরা কিন্তু কার্ভের এখন নিচের দিকে যাই নাই বলে, তাই না? তো এই অ্যাজাম্পশনের পরিষ্কার করলেন না। আমরা নিঃসন্দেহে আমরা যেটা সিপিডি থেকে বলেছি দেখেন এর আগে, সেটা হলো যে এই সময়টা প্রবৃদ্ধি নিয়ে ভাবার সময় না। এই বছরের অর্থনৈতিক নীতি প্রবৃদ্ধির অর্থনৈতিক নীতি হওয়া উচিত না। আমাদের এখন সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে হলো কিভাবে আমরা যেই এখন আমাদের অতিমারিটা চলছে এটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণের ভিতরে আনি, যদি পুরোপুরি বেরও না হতে পারে। দ্বিতীয় হলো যে আমরা এটাকে আমাদের যখন আমরা রিকভারির কথা ভাবছি তখন আমরা যেন দারিদ্র, বৈষম্য এবং কর্মসংস্থান, যেটা আমাদের সাম্প্রতিক গবেষণায় আমরা দেখিয়েছি যে এটা বেড়ে যাচ্ছে, এই জায়গাটাতে আমরা কিন্তু গুরুত্ব দিতে পেরেছি। এখন সার্বিকভাবে অর্থমন্ত্রীর বক্তৃতার ভিতরে যদি দেখেন, সেইখানে কিন্তু উনি এই বিষয়গুলোকে চিন্তা করেছেন যে আমাদের একটা প্রাদুর্ভাবের ভিতর দিয়ে যাচ্ছি, সেখানে আমাদের প্রাধিকার গুলো হবে, কিন্তু যখন নীতি প্রণয়ন হচ্ছে সেইটার আলোকে হলো কিনা সেইটা নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তার ব্যাপার এসছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এই অর্থ বছরের যেই আমরা বলছি বাজেটের ভিতরে দেখেন যে আমরা অর্থ সংকুলনের জন্য বলেছি যে রাজস্ব আদায়ের টার্গেট দিয়েছেন। বাংলাদেশে রাজস্ব আদায়ের এই বছর টার্গেট যা করা হয়েছে, আপনারা যদি তাদের রিভাইজ বাজেট এই চলমান অর্থ বছরের ভিতরে দেখেন তাহলে খুব বেশি বাড়ছে না, খুবই ভালো কথা। কিন্তু আসলে তো এই যে একটা রিভাইজ বাজেট করা হলো, এই রিভাইজ বাজেট তো আসলে বিজ্ঞানসম্মত ভাবে করা হয় নাই। কারণ হলো যে আমরা হয়তো বলছি 1,25,000 কোটি টাকার মতো এই অর্থ বছরে দেখা যাবে। আমাদের কথা বাদ দেয়, এনবিআর এর চেয়ারম্যান পর্যন্ত একটা চিঠি দিলেন অর্থ সচিবকে, এটা নিউজ পেপারে এসছে। সেইখানে উনি বলেছেন যে আমরা এই রিভাইজ বাজেট বাস্তবায়ন করতে পারবো। বাস্তবায়ন করতে পারবো না তার অর্থ এই না 500 টাকা কম হবে। উনি বলেছেন খুবই ড্রাস্টিক ভাবে এটা কম হবে, এটা 80,000 কোটি টাকার মতো ওনাদের হিসাবে, আমরা একটু বেশি বলছি। হ্যাঁ, তো সেইটা হবে। সেইটা যদি হয় তাহলে আমাদের হিসাব অনুযায়ী যে ধরনের প্রবৃদ্ধি লাগবে এটা প্রায় 50% কাছাকাছি। বাংলাদেশ তার ইতিহাসে কোন স্বাভাবিক সময়ে 50% করে নাই। গত 10-15 বছরের কথা যদি আমরা বলি, বেসটাও তো বেড়েছে। হ্যাঁ, তো এই 10-15 বছরের ভিতরে যেই সময়ে প্রবৃদ্ধি নেওয়া হয়েছে সেটা হলো 23-24% এসেছে 2011-2012 সালে। আমি আপনাকে মনে করি 2011 সাল 2012 সাল কেমন সাল ছিল, কারণ এটা আউট অফ কনটেক্সটে নিলে চিন্তা করলে হবে না যে আমরা তখন পেরেছি। তখন সারা বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। ডক্টর আতিউর রহমানের মনে থাকবে, তিনি তখন কেন্দ্রীয় ব্যাংকের ছিলেন, দায়িত্বে ছিলেন। তখন আমরা এক্সপোর্টের গ্রোথ করেছি 40%, ইম্পোর্টের গ্রোথ করেছি প্রায় 40%। সেই সময় যেইভাবে আমাদের রেভিনিউ বেড়েছে, এইটা তো নমিনাল টার্মসে এখন থেকে মানে সম্ভব হবে কিনা জানি না। তারপরে উনি এইটার সাথে যে মিলিয়ে যেই ধরনের উনি রাজস্ব নীতির প্রস্তাব দিয়েছেন, অনেকগুলো নীতি প্রস্তাব ভালো দিয়েছেন, যেগুলো আমাদের অনেক অস্বস্তি আছে, সেগুলো আমি পরে হয়তো কয়েক সময় বলবো। অনেকগুলো যে নীতি রাজস্ব নীতি দিয়েছেন, আমি জাস্ট একটু 1 মিনিটের ভিতরে শেষ করি। সেটা হলো আপনি বলেন যে কি পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, কাকে ছাড় দেওয়া হয় নাই। এই পরিস্থিতিতে উনি কি প্রক্রিয়ায় এই ধরনের একটি প্রবৃদ্ধি করে অর্থ সংকুলন করবেন সেইটা নিয়ে আমাদের সন্দেহ আছে। নিঃসন্দেহে 7-8, আমি একমত ডক্টর আতিউর রহমান, আমরা সিবিডি থেকে বলছি 7%, 8% পর্যন্ত আমরা ঘাটতি বাড়তে যেতে পারি, আমাদের অত চিন্তার কিছু নাই, এটার সমস্যা না। সমস্যা হলো এটার তো অর্থায়ন লাগবে। আমরা সেই অর্থায়নের উৎসগুলো তো সঠিকভাবে দেখতে পাচ্ছি না। এবং বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন যে আসলে আমি একটা কথা বলেই শুধু শেষ করতে, আমি এই কথাটা বারবার, যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্বাস্থ্য খাতে এত বরাদ্দ দেওয়া হয়েছে, এটা ঠিক আছে কিনা।
এই কমেন্টটা করতে বলেন, আপনারা মিডিয়া থেকেও বলেন। আমি আপনাদের বলছি কিভাবে বুঝবো যে এই বরাদ্দ ঠিক আছে কিনা। এই বরাদ্দ বোঝার আগে তো আগে আমার বুঝতে হবে যে দেশের ভিতরে কি পরিমাণ আমাদের এখন রোগী আছে, তাদের কি পরিমাণ চাহিদা আছে, এবং সেইটা যদি আমি সঠিকভাবে নিরূপণ না করি, এটা কি অর্থ মন্ত্রণালয় থেকে করা হয়েছে কিনা এটা আমরা স্পষ্ট না। এই হিসাবটা যতক্ষণ আমরা না করছি, আমরা যতক্ষণ চাহিদার হিসাব না করছি, কিভাবে বলবো যে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে কিনা ঠিক মতো না হয়েছে। আমাদের পয়েন্ট হলো যে অন্য সব জায়গায় তো বরাদ্দ দিতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের অনেক জায়গায় উন্নয়ন চাহিদা আছে, বরাদ্দ চাহিদা আছে। আমাদের বাজেটের বরাদ্দ যথেষ্ট না, এটা আমরা জানি, সেখানে বরাদ্দ দিতে হবে। কিন্তু এখন তো অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে টাফ কাজটা হলো যে আপনাকে প্রাধিকারগুলো নির্ধারণ করতে হবে। নিঃসন্দেহে চাহিদা থাকবে, নিঃসন্দেহে সবার চাপ থাকবে, প্রত্যেকটি গোষ্ঠী এবারে কিন্তু চাপের ভিতরে আছে। যে চাহিদা অনুযায়ী সেই বাজেট নিরীক্ষা হয়নি, যেটা কোভিড-19 না চাহিদা অনুযায়ী হয়নি আমি বলছি না, আমি বলছি কোন হয়েছে কিনা। কারণ আমি কিন্তু একটা মানে এটা সোশ্যাল সায়েন্স, বাট আমরা একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক ভিত্তির উপরে বিশ্বাস রাখি। আপনি যদি চাহিদা নিরূপণ না করেন, আমি কিভাবে বুঝবো চাহিদা হয়েছে কিনা? সেই প্রক্রিয়া ব্যতি রেখে এই বাজেটের বিশ্লেষণ তো হয় না। স্বাভাবিকভাবে তো এটাকে মানে আমি প্রতি বছর কিছু কিছু করে বাড়িয়ে গেলাম, এক সময় এটাকে 2%, সেই প্রক্রিয়ায় তো গেলে এখন হবে না। জি, তৌফিকুল ইসলাম খান, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই রিহাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল্লাহ আলমিন, আপনার কাছে যেতে চাই। এই করোনা ভাইরাসের কারণে আবাসন খাত বলা যায় একদম বিপর্যয়ের মুখে পড়ে গেছে। বাজেট প্রস্তাবনা এই খাতে যা রাখা হয়েছে তাতে আপনারা সন্তুষ্ট কিনা? ধন্যবাদ এবং সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আসলে আই এম নট এ ইকোনমিস্ট, আই এম এ বিজনেসম্যান। আমি আমার বিজনেসম্যান হিসাবে সেই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলবো আর কি। সেটা হচ্ছে কি, আজকে এই করোনা ভাইরাস, এটা কিন্তু আমরা কেউ কখনো কল্পনাতেও চিন্তা করি। এটা এমন একটা সমস্যা, যে সমস্যাটা মোকাবেলা করা কিন্তু উন্নত দেশগুলি পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে প্রথম দিকেই যে ট্যাকেল করেছেন, স্পেশালি ইন টার্মস অফ যে আমাদের ব্যবসায়ীদেরকে উৎসাহ যোগানোর জন্য উনি যে প্যাকেজগুলো দিয়েছেন, প্রণোদনাগুলো দিয়েছেন, 5,000 কোটি টাকার প্রণোদনা, 30,000 কোটি টাকার প্রণোদনা, পরবর্তীতে 20,000 কোটি টাকা প্রণোদনা, তার পরবর্তীতে কৃষিতে প্রণোদনা। এই প্রণোদনাগুলো কিন্তু আমাদের কাছে এখনো পৌঁছায়নি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছিল উনি যে আমাদেরকে যে উৎসাহটা দিয়েছেন, আমাদেরকে যে মনোবলটা দিয়েছেন, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যেভাবে প্রথমে আমরা মনোবল হারিয়ে ফেলেছিলাম, আমরা কিন্তু সেটা থেকে আমরা কিন্তু উঠে আসতে একটা সাহস পেয়েছি যে না, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন। একই সাথে আমরা যারা ব্যবসায় আছি, আমরাও কিন্তু মনে করি যে আমরাও সরকারের সঙ্গে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। শি ইজ এ ভেরি অপটিমিস্টিক লিডার, এবং আমরা বাঙালি জাতীয় কিন্তু খুব অপটিমিস্টিক। আমি জানি আমাদের অনেক কিছুই বাস্তবসম্মত না, কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা অ্যাচিভ করেছি। আজকে আমরা যে এই যে জুমের মাধ্যমে যে মিটিং গুলো করছি, একসময় আমার মনে আছে ডিজিটাল বাংলাদেশের কথা শুনে অনেকে হাসছে, অনেকে অনেক ধরনের উপহাস পর্যন্ত করেছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এদেশে কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিন্তু করতে সক্ষম হয়েছে এই সরকার। ডিজিটাল বাংলাদেশের প্রমাণ। Of course, that's what I'm saying, যে এটা কিন্তু একসময় কেউ বিশ্বাসই করেনি। ইভেন আমাদের মোবাইল ফোনও কিন্তু আমাদের দেশে যখন এসেছে, অনেক উন্নত দেশেও কিন্তু মোবাইল ফোনের এই ধরনের প্রচলন ছিল না, তখনই কিন্তু আমাদের দেশে আমরা মোবাইল ফোন দেখেছি। যাই হোক, প্রযুক্তির দিক দিয়েও কিন্তু আমরা অনেক এগিয়ে গিয়েছি। বাজেটকে নিয়ে যদি কথা বলতে হয়, যে হ্যাঁ, করোনা ভাইরাসকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে দিয়েছেন, আমরা ব্যবসায়ী হিসাবে, বিশেষ করে আমি রিহ্যাবের ব্যবসায়ী হিসাবে, রিহ্যাবের সভাপতি হিসাবে আমি বাজেটকে স্বাগতম জানাই। এবং এইখানে রিয়েল এস্টেট সেক্টরকে আপলিফট করার জন্য উনি বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, যেটা অ্যাকচুয়ালি এই সেক্টরকে উজ্জীবিত করবে। এবং এই সেক্টরের সঙ্গে কিন্তু প্রায় 250 সাব সেক্টর জড়িত, এবং এই 250 সাব সেক্টরে কিন্তু যেমন রড, সিমেন্ট সহ এরকম প্রায় 250 সাব সেক্টর আছে। এরাও কিন্তু, এদের মার্কেটটাও কিন্তু ভাইব্রেন্ট হবে। আমরা প্রায় অ্যারাউন্ড 35 to 40,000 crore টাকা কিন্তু আমরা এক্সচেকারে কন্ট্রিবিউট করি আমাদের কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট সেক্টর থেকে। ফলে আমাদের একটা বিশ্বাস আছে যে যদি এই ধরনের যে প্রণোদনা এবং যে এই বাজেটে
অপ্রদূষিত আয় যেভাবে আমাদেরকে এবার সুযোগ দিয়েছে, আশা করছি যে এটার একটা কিন্তু ভালো সুফল রিয়েল এস্টেট সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর পাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অ্যাজ এ ব্যবসায়ী বেশ কিছু কিন্তু সুযোগ পেয়েছি। যেমন মনে করেন আমাদের অ্যাডভান্স ট্যাক্স যেটা, সেই অ্যাডভান্স ট্যাক্সে কিন্তু 5% থেকে 1% কমানো হয়েছে, 4% করা হয়েছে। এগুলো কিন্তু একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে হলো ইন্ডাস্ট্রিকে। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ইম্পোর্ট করার সময় এই জিনিসটা লাগে। প্লাস এবার ইনকাম ট্যাক্সেও কিন্তু স্ল্যাব বাড়িয়েছেন, 3 লক্ষ টাকা পর্যন্ত মিনিমাম করেছেন, মহিলাদের জন্য 3.5 লক্ষ টাকা করেছেন। প্লাস আমাদের যে কর্পোরেট ট্যাক্স সেটাও কিন্তু 2.5% কমিয়েছে। ফলে এই যে মোটিভেশন, এই মোটিভেশন গুলো কিন্তু প্রয়োজন ছিল, এবং এই মোটিভেশন গুলো কিন্তু আমাদের বিজনেস সার্কেলকে কিন্তু ড্রাইভ করবে। আমি এটা বিশ্বাস করি যে যারা ব্যবসায়ী আছেন তারা এই বাজেটটাকে, এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যে বাজেট সরকার আমাদেরকে দিয়েছেন, আমার মনে হয় সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। জি, আলমগীর ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমি যেতে চাই যে আপনাদের একটা দাবি ছিল যে তহবিল গঠন করার জন্য, সেই তহবিল গঠন করার বিষয়ে কোনো কিছু আপনাদের কাছে আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এক সময় আমাদের একটা 5,000 কোটি টাকার তহবিলের জন্য আমরা দাবি করেছিলাম। আমার এখনো মনে আছে, আমাদের ডক্টর আতিউর রহমান সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ওই সময় এটা চালু ছিল, কিন্তু আনফরচুনেটলি স্যারের সময় এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে চালু হয়নি। এটা খুবই প্রয়োজন। হোম লোন আমাদের সব জায়গাতেই কিন্তু হোম লোনের মাধ্যমেই কিন্তু মানুষ বা বাড়ি ঘরের মালিক হয়ে থাকেন। এই হোম লোনের ব্যাপারে আমরা বারবার সরকারকে চাপ দিচ্ছি যে হোম লোনের ব্যবস্থা করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এটা প্রচলিত আছে, পাকিস্তানে এটা প্রচলিত আছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফাইন্যান্সিং টিমও কিন্তু বাংলাদেশে এসেছেন। তারা ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কথা বলেছেন, আমাদের সঙ্গেও কথা বলেছেন, বিশেষ করে আমার সাথে 2 বার তারা মিটিং করেছেন, এবং তারা এই ব্যাপারে কাজ করছিলেন। আনফরচুনেটলি এই করোনা ভাইরাসের কারণে, লকডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু ওনারা তারা আবার দেশ ত্যাগ করেছেন। তো আজকেও আমি তাদের সঙ্গে কথা বলেছি, ইমেলে যোগাযোগ করেছি। দে আর ভেরি মাচ অপটিমিস্টিক যে তারা আসবেন এবং তারা এসে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে বসবেন, এবং এই হোম লোনটার জন্য যে স্পেশাল তহবিল, এই ব্যাপারে তারা কাজ করবেন। এবং এটা যদি আমরা করতে পারি, অবশ্যই ভাড়ার টাকায় বাড়ির মালিক হওয়ার কিন্তু সম্ভাবনা এদেশে করা সম্ভব। জি, আমি আবারও আপনার কাছে আমি যেতে চাই যে সৈয়দ আলমাস কবির, আপনার কাছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এই অর্থ বছরের বাজেটের প্রস্তাবিত বাজেটে 1,415 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। আপনারা সন্তুষ্ট বা আপনারা কিভাবে দেখছেন যে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা ভাইরাসের মধ্যেও? জি, অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি ঠিকই বলেছেন যে এবারের যে তথ্য প্রযুক্তি বিভাগ আইসিটি ডিভিশনের জন্য যে বাজেট, সেটি হচ্ছে 1415 কোটি টাকার, যেটা গত বছরের সংশোধিত বাজেট ছিল আপনার 1192 কোটি টাকা। সো 92 কোটি টাকা সংশোধনী বাজেট থেকে কিছুটা বেড়েছে। একই রকম ভাবে যে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন, সেখানেও কিন্তু আগের থেকে সংশোধিত যে বাজেট ছিল সেখান থেকে এবার বাড়িয়ে 3,100 টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। সো আমি বলবো যে এই জন্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস হয়তো বোঝা যাচ্ছে যে এই যে আপনারা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, আলমগীর ভাই বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশের যে গুরুত্বটা, এটা আমরা কিন্তু এই দুর্যোগ চলাকালীন সময় খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। এই যে আমরা এখন জুমে কনফারেন্স করছি, আমরা মিটিং চালাচ্ছি, আমাদের কিন্তু, আমরা লকডাউনে থাকলেও গত 3 মাস ধরে আমাদের জীবনযাত্রা থেমেছিল। আমরা কিন্তু অফিসের কাজকর্ম করে গেছি হোম অফিস থেকে, ইন্টারনেটের মাধ্যমে। আমরা সরকারি আমলারা কিন্তু ই নথির মাধ্যমে ফাইল অনুমোদন করে গেছেন। আমরা ঘরে বসে অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করেছি, ওষুধপত্র কেনাকাটা করেছি, আমরা সিনেমা দেখেছি স্ট্রিমিং করে, ভিডিও স্ট্রিমিং করে। সো জীবনযাত্রাতে যে টেকনোলজির ব্যবহার কতটুকু, সেটা আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি। এবং আমি বিশ্বাস করি যে সরকার এই কারণেই হয়তো বরাদ্দটা বাড়িয়েছেন, এবং অন্যান্য যেই মন্ত্রণালয় বা এজেন্সিগুলোতে বরাদ্দ রাখা হয়েছে, এই মন্ত্রণালয়গুলোতে আইসিটি বা ডিজিটালাইজেশনের জন্য যে কতটা রাখা হচ্ছে সেটা আমি এখনো জানি না, ওই ব্রেকডাউন আমার কাছে নাই। কিন্তু আমি আশা করব যে আইসিটি কে বা ডিজিটালাইজেশনকে অনেক বেশি গুরুত্ব রাখা হবে, দেওয়া হবে, টপ প্রায়োরিটিতে রাখা হবে। তার কারণ আমরা যদি টেকনোলজি
এনাবলড হতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো দুর্যোগ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো। এই দেখেন, এখন যদি আমাদের ন্যাশনাল ডেটাবেস আরো ভালোভাবে থাকতো, আমরা কিন্তু এই রিলিফ কার্যক্রম বা আমাদের এই করোনা ম্যানেজমেন্ট এটা হয়তো আরো ভালোভাবে করতে পারতাম। তো টেকনোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Now, having said that, আমাদের এইখান থেকে কিছু দাবি ছিল, যেটা again আমি রেফারিং টু আলমগীর ভাইয়ের ডিসকাশন একটু আগে, যেটা বলছিলেন যে উনি একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের সরকার বেশ অনেকগুলো প্রণোদনা ঘোষণা করেছেন আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, এবং প্রণোদনাগুলো আমরা পাইনি। কেন পাইনি আমি একটু পরে আসছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এটা ঘোষণা দিয়েছেন, উনি যেভাবে উৎসাহিত করেছেন, এই জন্য কিন্তু ওনাকে, মানে ওনার এই লিডারশিপের জন্য কিন্তু ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা কিন্তু অনেক কৃতজ্ঞ এটার জন্য। তো আমাকে উনি একটা বড় সাহস দিয়েছেন। প্রবলেম যেটা হয়েছে যে এটা আতিয়ার স্যার এবং তৌফিক ভাই আরো ভালো বলতে পারবেন, যে যেহেতু সরকার ব্যাংকগুলোকে রিস্ক গ্যারান্টি প্রোভাইড করছে না, সেই জন্য ব্যাংকগুলো কিন্তু এই লোন ডিসবার্সমেন্ট করার ব্যাপারে তারা কিন্তু খুব বেশি সতর্ক। কেননা 100% রিস্ক হচ্ছে তাদের, মানে রিকভারি রিস্কটা হচ্ছে তাদের উপরে। এবং কারণে যারা ফার্স্ট টাইম বড়োয়ার, যাদের কোনো রকমের ক্রেডিট হিস্ট্রি নাই, তারা কিন্তু এই লোনগুলো নিতে পারছে না। এবং আনফরচুনেটলি আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিতে আইসিটি কোম্পানিগুলোর বেশিরভাগই হচ্ছে সেরকম যে তাদের আগে কখনো লোনের প্রয়োজন হয়নি, এবং যাদের প্রয়োজন হয়েছিল তারা লোন নিতে পারেনি। তার কারণ হচ্ছে যে আমাদের কোনো অ্যাসেট নাই ওইভাবে। আমাদের তো আসলে অ্যাসেট হচ্ছে সবই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মেধা সম্পদ। এই মেধা সম্পদের যেহেতু ভ্যালুয়েশনের কোনো গাইডলাইন নাই, সেই জন্য ব্যাংকগুলো কখনো এর আগে লোন দিতেও পারেনি। তো আমাদের কোম্পানিগুলোর কোনো লোন হিস্ট্রি নাই, চলমান কোনো ক্রেডিট রেকর্ড নাই ব্যাংকগুলোর সাথে, এবং সেই কারণে তারা কিন্তু এই অ্যাক্সেস টু স্টিমুলাস তারা পাচ্ছে না। তো এই কারণে আমরা বাজেটের আগে আমরা যে প্রস্তাবনাটা পাঠিয়েছিলাম সরকারের কাছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, যে আমাদের জন্য একটি 5,000 কোটি টাকার তহবিল গঠন করা হোক। এটা শুধু সফটওয়্যার না, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট, ই কমার্স, পুরো আইসিটি ইন্ডাস্ট্রিটার জন্য একটা 5,000 কোটি টাকার তহবিল গঠন করা হোক, যেইখান থেকে আমাদেরকে এই আইসিটি কোম্পানিগুলোকে আলাদাভাবে লোন দেওয়া হবে, যেটা মানে তথাকথিত প্রথায় বা গতানুগতিক প্রথায় ব্যাংকগুলো দিতে পারছে না। তো এই তহবিল থেকে একটা সফট লোন প্রোভাইড করা হবে, যেটা একটা গ্রেস পিরিয়ড রাখা হবে এবং 2% সুদ থাকবে ইত্যাদি। এইটা আমরা কোনো প্রতিফলন এখানে দেখতে পারি। জি, আমি আসছি, আমি একটু স্যারের কাছে যেতে চাই। ডক্টর আতিউর রহমান স্যার, আপনার অভিসম্পাদক শুনতে পাচ্ছেন। আপনি দুজনের বক্তব্য শোনেন। সিপিডি বলছে গতানুগতিক বাতিল, এদিকে বেসিস সভাপতি নিজেও আলফাজ কবির বলছিলেন যে ধরনের প্রণোদনার ঘোষণা করেছে তা বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা হলো ব্যাহত হচ্ছে উনি দাবি করছেন। আপনার কি মনে হয় স্যার? আমি আলমাসের কথা দিয়ে শুরু করি, কারণ একটি খুব ভালো কথা বলেছে। ব্যাংকগুলো আসলে যাদের ক্রেডিট হিস্ট্রি জানে না, যাদেরকে চেনে না, ব্যাংক পুরো 100% ঝুঁকি নিতে চাইবে না, এটা খুবই স্বাভাবিক। এবং সেই জন্য প্রণোদনা যেটা দিয়েছি আমরা, ব্যাংকের ঘাড়ে পুরোটা চাপিয়ে দিলে পরে ব্যাংক তার পুরনো ক্লায়েন্ট যারা, তাদের সাথেই কাজ করবে, নতুনদের সাথে কাজ করবে না। সেই জন্য আপনি খেয়াল করবেন, আমরা একটা প্রস্তাব বারবার করছি। আমি কিছু এক্সপেরিমেন্ট করে এসেছি বাংলাদেশ ব্যাংকে, সেটা হলো একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম করবার জন্য। আমরা ইউএনসিডিএফ এর তহবিল থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে অল্প একটা এক্সপেরিমেন্টেশন করেছি, এবং 2 কোটি টাকা নিয়ে একটা কাজ শুরু করেছিলাম, এবং সেটার খুব ভালো রেজাল্ট। এইটার উপরে ভিত্তি করে আমরা একটু প্রস্তাব করেছিলাম, এবং বিশ্ব ব্যাংক $300 মিলিয়ন একটা প্রস্তাব করেছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাছে, যে তারা একটা ক্রেডিট গ্যারান্টি স্কিমে সহায়তা করতে চায়। এর সাথে সরকার 25% তহবিল তার সাথে যুক্ত করবে। এইটা এখন এই কাজটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত। আমি আশা করেছিলাম যে এইবারের বাজেটেই এটার একটা ঘোষণা আসবে, যে কোনো কারণেই হোক, সেভাবে হয়তো আসে নাই, কিন্তু কাজটা চলমান আছে। যেহেতু হয়তো এই করোনার কারণে তারা ফিজিবিলিটি স্টাডি শেষ করতে পারেনি, অথবা এটা কোথায় প্লেস করবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স চাচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংকে প্লেস করা হোক। বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে, এক অংশ চাচ্ছে যে এটা এসএমইর মতো একটা ডিপার্টমেন্টের রাখুক, আবার কেউ কেউ চাচ্ছে যে না, এটা বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করতে পারবে না, এটা অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তো এই জন্যই এই যে
নানা ধরনের মত এক করতে পারে নাই বলে হয়তো এটা আসেনি, কিন্তু আমি মনে করি যে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম ইমিডিয়েটলি চালু করা উচিত। মালয়েশিয়াতে এটা 42 বছর যাবত আছে, সিঙ্গাপুরে আছে, ইন্ডিয়া শুরু করেছে, এই বছরের বাজেটে ইন্ডিয়া বড় অঙ্ক দিয়েছে। সুতরাং আমাদের এটা করা উচিত, এবং এটা ছোট এবং স্মল এবং মিডিয়াম শিল্পের জন্য শুরু করা উচিত। শুরুতে আমি মনে করবো যে প্রথমে নারী উদ্যোক্তাদের দিয়ে শুরু করা উচিত, কারণ আমাদের অভিজ্ঞতা তাই বলে যে টাকাটা তারা ফেরত দেয়, এবং এটা একটা পার্শিয়াল গ্যারান্টি স্কিম হবে, অর্থাৎ টাকা আমরা ধরে নিব যে অন্তত 80% যারা টাকা নেবে তারা 80% ফেরত দিয়ে দিবে, কারণ হয়তো 20% তারা নানা কারণে বিপদে পড়বে। এরা কিন্তু ছোট এবং মাঝারি শিল্পের কথা বলছি, বড়দের কথা আমি বলছি না। বড়রা কি করবে না করবে সেটা আপনারা ভালো জানেন, সুতরাং বড়টা নিয়ে আমি আলাপই করছি না। তো সুতরাং এই ছোটদের জন্য আলমাজ যাদের কথা বলছে এরা সব স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, এরা সবাই। সুতরাং এদেরকে কি করে সহযোগিতা করা যায়? 80% ধরে নিলাম যে তারা টাকা ঠিক মতো ফেরত দেবে, যে 20% যে ডিফল্ট হওয়ার সম্ভাবনা আছে তার যদি আমি 80% বা 85% যদি আমি গ্যারান্টি দিই যে না এটা আমি 85% আমি গ্যারান্টি দেবো, আপনি টাকা দেন, ভয় পাবেন না, তাহলে কিন্তু ব্যাংকগুলো এগিয়ে আসতে কোনো ভয় পাবে না আমার ধারণা। এবং ব্যাংকের এই ধরনের একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করাটা আমি মনে করি যে খুবই দরকার। এবং তাহলে কবির যেটা বলছে যে আলাদা একটা স্পেশাল ফান্ড তৈরি করা কোনো প্রয়োজন হবে না, ব্যাংকগুলো স্বেচ্ছাতেই এর মধ্যে চলে আসবে যদি একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি। এবং এটার জন্য অর্থ হাতের কাছে আছে, $300 মিলিয়ন এসেই গেছে, তার সাথে আরো $150 মিলিয়ন যোগ হলে পরে $450 মিলিয়ন দিয়ে কিন্তু আমরা এখনই কাজটা শুরু করে দিতে পারি। এটা আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে রিহাব প্রেসিডেন্ট বলেছেন যে একটি তহবিল গঠন করার কথা ছিল, যেটা আপনার সময় শুরু হয়েছিল, আবার আপনার সময় একটু বন্ধ হয়ে গিয়েছে। না, আমাদের সময়ের তহবিল কিন্তু একটা আছে, এখনো বাংলাদেশ ব্যাংকে সেই তহবিলটা আছে, কিন্তু সেই তহবিলটা মূলত 2% রেট অফ ইন্টারেস্টে এটা গার্মেন্টস এর শ্রমিকদের জন্য হোস্টেল করবার জন্য ওইরকম একটি তহবিল আমরা করেছিলাম, এবং সেই তহবিলটা এখনো আছে। তবে রিহ্যাবের জন্য আলাদা করে ওরকম কোন তহবিল সেই সময় আমরা করিনি। তার একটা বড় কারণ আপনারা সবাই জানেন যে 2000 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আমরা সবসময় স্মল এবং মিডিয়ামের উপরে বেশি জোর দিচ্ছিলাম, এবং আমরা এই সংকট থেকে কাটিয়ে উঠবার চেষ্টা করছিলাম। সুতরাং সেই সময় আমরা দেখছি রিহাবও জানে ভালো করে যে কিছু ব্যাংকের তহবিল তারা রিয়েল এস্টেটে নিয়ে যাচ্ছিল ব্যাংক, এবং ব্যাংক নিজে 100-200 কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কিনে ফেলছিল ব্যাংক নিজের নামে। তো সেই জায়গাটাতে আমরা একটু চেক দিয়েছিলাম, তাতে না হলে অনেক বেশি বাবুল হচ্ছিল আমাদের এই, এবং ছোট এবং মাঝারি যারা তারা অ্যাক্সেসই পাচ্ছিল না, কোনো ফ্ল্যাটই কিনতে পারছিল না। সেই সময় আমরা একটু শক্ত অবস্থান নিয়েছিলাম, কিন্তু এর মানে এই নয় যে আমরা এই খাতটার বিপক্ষে। আমি নিজে বিশ্ব ব্যাংকের যে তহবিলের কথা বললো, আমি এটা নিয়ে আমার সাথে বিশ্ব ব্যাংকেরও আলাপ হয়েছে, এবং আমরা কদিন আগে আইএফসির জন্য এরকম একটা স্টাডি শেষ করলাম যে অ্যাফোর্ডেবল হাউজিং কি করে বিশ্ব ব্যাংক দিতে পারে আইএফসির সাথে। আমার নেতৃত্বে একটি স্টাডি সম্প্রতি আমরা শেষ করেছি, এবং আমরা খুব সমর্থন দিয়েছি যে স্মল এবং মিডিয়াম যারা আছে সাধারণ যারা তারা যেন ফ্ল্যাটের মালিক হতে পারে। সরকার তার কর্মকর্তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করে ফেলেছে ইতিমধ্যেই, তারা তাদের 5% রেট অফ ইন্টারেস্টে তারা একটা তহবিল কিন্তু ব্যবস্থা করে ফেলেছে। সরকারের যে সমস্ত কর্মকর্তারা আছে সেই দিক থেকে রিহ্যাবের জন্য একটা ভালো বুস্ট তৈরি হয়েছে। এখন প্রাইভেট সেক্টরদের জন্য যদি আমরা এরকম একটা তহবিল বা একটা সাবসিডাইজড রেট অফ ইন্টারেস্টের ব্যবস্থা করতে পারি, এমন একটা তহবিল যদি করতে পারি, মনে করেন যে তহবিলে রেট অফ ইন্টারেস্ট এখন 9% এর মধ্যে যদি আমি 4% সাবসিডি দিতে পারি রেট অফ ইন্টারেস্টে, তাহলে কিন্তু 4% রেট অফ ইন্টারেস্টে যে কোনো ছোট এবং মাঝারি যারা আমরা ফ্ল্যাট কিনতে চাই, আমরা কিন্তু 4-5% রেট অফ ইন্টারেস্টে আমরা একটা ইনস্টলমেন্ট ইএমআই যেটা বলে সেটা আমরা রেগুলার দিতে পারবো। সুতরাং আমার মনে হয় যে আলমগীর সাহেব ঠিকই বলেছেন যে এখন একটি তাড়াতাড়ি একটি
ওরকম একটি সাবসিডাইজেশন অফ দ্য রেট অফ ইন্টারেস্ট একটা প্রকল্প করা যায় কিনা, সেটা যদি হয় তাহলে খুব ভালো হয়। স্যারকে একটু মনে করিয়ে দিই স্যার, 40 লক্ষ টাকা পর্যন্ত রিফাইন্যান্সিং আপনার সময় করা হতো। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ আপনারা বিশেষ করে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর মাধ্যমে সেগুলো চলছিল, এখন মনে পড়ছে আমার। হ্যাঁ ইউ আর রাইট। এবং যেটার দেখা গেছে রিকভারি রেট ওয়াজ 98%। হ্যাঁ আমার মনে আছে, এখন মনে পড়ছে আমার, সেটা করেছি। কিন্তু একটা সময় আপনি জানেন যে লিকুইডিটির একটা চাপ আসলো 2010 সালের পর, আপনার মনে আছে সেই সময়টা? তারপর থেকে এখন প্রায়োরিটাইজ তো করতে হবে। আমরা এসএমই এর জন্য প্রায়োরিটাইজ করছিলাম অন্য, সেই জন্য ওটা আর বেশি দূর এগোতে পারেনি। কিন্তু আমি এখন মনে করি যে স্মল এবং মিডিয়াম যারা ফ্ল্যাট ওনার, তাদের জন্য আমাদের একটা নতুন ফান্ড, অ্যাফোর্ডেবল ফাইন্যান্সিং ফান্ড ইজিলি করা উচিত। আমি কদিন আগে একটা স্টাডি শেষ করেছি এবং সেখানে আমরা শক্তভাবে রিকমেন্ড করেছি যে এই ধরনের একটি তহবিল করা যেতে পারে। জি আলমগীর ভাই, আপনার কি মনে হয় তহবিল গঠন করা সম্ভব কিনা? যোগ করব একটা জি জিনিস। জি আলমগীর ভাই বলেন। কিন্তু আমরা সরকারের কাছে যে বিভিন্ন প্রপোজাল গুলো পাঠিয়েছিলাম, সেইখানে আমরা এই ধরনের অনেকটা একটা তহবিলের গঠন করতে বলেছিলাম যে 200 কোটি টাকার একটা তহবিল গঠন করা হোক ফর অটোমেশন, সো দ্যাট যে প্রাইভেট এন্টারপ্রাইজ গুলো আছে বাংলাদেশে, ছোট বড় সব ধরনের যে কোম্পানিগুলো আছে, তারা যাতে ডিজিটালাইজেশন বা অটোমেশনে উৎসাহিত হয়, তারা এই তহবিল থেকে লোন নিয়ে তারা অটোমেশন করবে। তো এরকম একটা তহবিল আমরা অলরেডি একটা প্রপোজাল দিয়েছি। কিন্তু আসলে আমি বেলাল ভাই একটু বলে নি যে আমি আসলে আমরা যা প্রপোজাল দিয়েছিলাম আমরা কিন্তু কোনোটার প্রতিফলনটা দেখিনি, এই জন্য বলে আমাদের এই জন্য একটু আমরা আমাদের মনটা খারাপ। কিন্তু মন খারাপ চলাকালীন সময়ে এই প্রপোজাল মন খারাপ করার কিছু নাই আলমাস, সময়টা এক্সট্রাঅর্ডিনারি। এই সময়টা আমরা বেঁচে থাকার সময়, তাই না? আমরা আগে বেঁচে থাকি, মানুষ বেঁচে থাকতে হবে। আমরা অর্থনীতিকেও সাজাতে পারবো, ব্যবসাকে সাজাতে পারবো, সুতরাং মন খারাপ করার কিছু নাই আলমাস। একটা জিনিস আলমাস খুব সুন্দর বলেছে, যে সেটি হলো যে ওরা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করে সেগুলোর ফিজিবিলিটি বা সেগুলোর ক্যাশ ফ্লো, সেগুলোর ক্যাপিটাল কস্ট, এগুলো বের করবার মতো যে আমাদের যে চর্চা, সেটা কিন্তু নাই। আমি ইএফ ফান্ড বলে একটা ফান্ড আছে, আলমাস খুব ভালো জানে, বাংলাদেশ ব্যাংকের, সেই ফান্ডের একটা অংশ আইসিটির জন্য আমি আলাদা করে ব্যবস্থা করেছিলাম। এবং বিসিএস ওদের যে বিএসএস যে সংগঠনটি আছে, তাদের প্রেসিডেন্টকে আমি ওই কমিটির মেম্বার করেছি। আপনি যেমন করে হোক সাহায্য করেন যাতে করে এই ছেলের মেয়েরা টাকা পায়। কিন্তু তারপরেও খুব বেশি দূর আগাতে পারছে না, কারণ ব্যাংকও বুঝতে চায় না, অন্যরাও বুঝতে চায় না যে মেধার একটা দাম আমি কেমনে ঠিক করবো। এটা আসলে আলমাসদেরই বুদ্ধি বের করে করতে হবে। ইএফ ফান্ডটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে এখন ইএসএফ করেছে, যেটা ওই আগেটা তো ছিল ইকুইটি ফান্ড, এখন কিন্তু ইটস আ সফট লোন। সো এখানে কিন্তু আবার কোলাটারাল তারা চাচ্ছে আর কি, সো আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন আর কি। আমার সময় কিন্তু আমি এটাকে দেওয়ার জন্য বলেছিলাম যে না, নো কোলাটারাল, এটা ইকুইটি ফান্ডই হবে। এবং ইকুইটি এই ধরনের ফান্ডকে বলে টেকনোপ্রেনারিয়াল ফান্ড। এটা যদি 8 জনের মধ্যে 3 জনও টিকে যায়, বাকি 5 জন যদি ফেল করে, কিচ্ছু আসে যায় না। 3 জন যে দাঁড়িয়ে যাবে সেটাই হলো গুরুত্বপূর্ণ। এখন এটা অন্য ফান্ডের সাথে এটা মিলালে চলবে না। দিস ইজ এ ভেরি লাইক এ ভেঞ্চার ক্যাপিটাল, তাই না? এটা আসুক। এবং আমার মনে হয় যে নরমাল লোনের কথা আর আইসিটি লোনের কথা এক করে ভাবলে কিন্তু হবে না। আমি একটু অ্যাড করতে চাই আলমাস ভাইয়ের সঙ্গে। আলমাস ভাই আমরা আসছি, আমি একটু আলমগীর ভাইয়ের কাছে যেতে চাই। আলমাস ভাইয়ের সাথে একটু আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে কি, আলমাস ভাই বলেছেন যে ওনার এন্টারপ্রেনার্সরা সবাই নতুন এবং তাদের জন্য খুব সমস্যা হচ্ছে এই লোনগুলা বা এই স্টিমুলাস প্যাকেজ থেকে তাদের ফান্ড নেওয়াটা খুব সমস্যা হচ্ছে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে এই প্যাকেজগুলো মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করার 1 মাস পর পর্যন্ত ব্যাংকগুলোর এমডি সাহেবরা এই সার্কুলার গুলোই পড়েন। এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমার মনে আছে একটি মিটিং এ, সেখানে আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতি ছিলেন
সেখানে তারা পরিষ্কার স্বীকার করেছেন যে আমরা এখন পর্যন্ত সার্কুলার গুলা পড়িনি। মানে এরকম একটা দেশের পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা চারিদিকে হিমশিম খাচ্ছি, যেখানে সরকার এই ধরনের স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে এবং ব্যাংকগুলা হচ্ছে তো সেটা মোডাস অপারেন্ডি হলো ব্যাংক। সেখানে যদি এমডি সাহেবরা বলেন যে আমরা এখনো এটা পড়ে দেখিনি এর ভিতরে কি আছে। আর আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছিল যারা অনগোয়িং ব্যাংকিং করছে ব্যাংকের সঙ্গে, তারাও তো এইখান থেকে কোনো টাকা পায়নি। তাদেরকে যাকে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছেন তাকে আপনি অ্যাডিশনাল 30 ম্যাক্সিমাম আপ টু 30% পর্যন্ত দিতে পারবেন। সেইখানে আপনি অ্যাডিশনাল কোলাট্রাল চাচ্ছেন। যাকে আপনি 100 টাকা দিয়ে রাখছেন তাকে আপনি 3 টাকা দিতে আপনার অ্যাডিশনাল কোলাট্রাল কেন লাগবে? এইটাই আমি জিনিসটা আমার বোধগম্য না। স্যার, আপনি বিং গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, মানে এক্স গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, আপনি আমাকে এই জিনিসটা বুঝান, যে ব্যাংক আপনাকে 100 টাকা দিয়ে রেখেছে with some sort of guarantee or some sort of business এর কারণে, তাহলে সেখানে 3 টাকা যদি তাকে অ্যাডিশনাল দিতে হয় এই আন্ডার দিস প্যাকেজ, সেখানে তার অ্যাডিশনাল কেন কোলাট্রাল লাগবে? 3 টাকা না 30 টাকা। আমি এখনকার অবস্থান আমি জানি না, সেজন্য আমি কমেন্ট করা খুব কিন্তু আমি যখন 30,000 কোটি টাকার স্যার, 30,000 কোটি টাকার প্যাকেজের খুব সামান্য টাকা এই পর্যন্ত ডিসবার্স হয়েছে। আমি সর্বশেষ পরিস্থিতিটা জানি না, তবে আপনার অসন্তুষ্টির কথা আমি বুঝতে পারি। কিন্তু আমি ব্যাংকারদের সাথে যখন কথা বলি, ব্যাংকাররা বলেন যে স্যার পুরো দায়টা খালি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন, এটাকে অন্যরা কেউ শেয়ার করছে না, সরকারও করছেন না, কেন্দ্রীয় ব্যাংকও করছেন না। সুতরাং এই জন্য আমরা একটু দ্বিধায় আছি। এই জন্য ওই ক্রেডিট গ্যারান্টি স্কিমটা যদি হতো না কোনো ভাবে, তাহলে এটা আসতো। স্যার, আই ডু এগ্রি উইথ ইউ যে ক্রেডিট গ্যারান্টি স্কিমটা যারা নতুন উদ্যোক্তা, যাদের নতুন করে দিবেন তাদের জন্য ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু যারা পুরনো, যাদের সঙ্গে আপনি 30 বছর ধরে ব্যবসা করছেন, তাদেরকে বলতেছেন যে নতুন করে অ্যাডিশনাল কোলাট্রাল দেন, না, সেটা ঠিক হচ্ছে না। আমি মনে করি সেটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এইটাই দেখার কথা। সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করে বসে থাকলে চলবে না, তাদেরকে ডে টু ডে মনিটর করতে হবে। আমি যে একটা অর্ডার দিলাম যে এই কাজটি করতে হবে, আদৌ কি কাজটা ব্যাংক করলো কি না, এটার জন্য ডিসক্লোজার দরকার, তার ইনফরমেশন দরকার। প্রতি মাসে আজ বলতে হবে যে আমি এই মাসে 10 জন কিংবা 20 জন কিংবা 100 জনকে এই টাকা আমি দিয়েছি। এই খবরটি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত পাঠানোর কথা, এবং এই মনিটরিং, এই সুপারভিশন নজরদারি বাড়ানোটা খুব দরকার। আবার এখনকার মনিটরিং তো ফিজিক্যালি যাওয়া লাগবে না, তুমি খালি জাস্ট তথ্যটা চাও, বলে আমাকে অনলাইনে দিতে পারবে, আমাকে অনলাইনে এই মাসে আপনি কয়টা দিয়েছেন এই তথ্যটা আমাকে দেন। এইরকম একটা প্রোঅ্যাক্টিভ মনিটরিং করতে হবে। আরেকটা অ্যাড করে, আলমগীর ভাই তো বললেন যে নতুন, মানে এমনও হয়েছে যে আমাদের যে অনেক আইসিটি কোম্পানি যারা অনেক বছর ধরে ব্যবসা করছে, 15 বছর 20 বছর, তারা ব্যাংকিং করে, তারা নিয়মিত স্যালারি অ্যাকাউন্ট মেনটেন করে, তারা গত 10 বছর ধরে হয়তো রেগুলার প্রত্যেক মাসে রেমিটেন্স নিয়ে আসছে বিদেশ থেকে, তাদেরকেও রিফিউজ করা হয়েছে। সেটাই তো আমি বলছি, কোনো ক্রেডিট এটার পুরো এখন যারা এটা মনে করেন সেন্ট্রাল ব্যাংকের এই দায়িত্ব নিতে হবে, নিয়ে বলতে হবে যে আমরা যে স্টিমুলাসটা দিয়েছি, যে প্যাকেজটা দিয়েছি, এটা কতদূর আপনারা পালন করছেন, কোন ক্রাইটেরিয়াতে রিপোর্ট করবেন। একটা রিপোর্টিং সিস্টেম দাঁড়িয়ে যাওয়ার কথা এতদিনে, আমি জানি না কি হয়েছে, কিন্তু এটা দাঁড়িয়ে গেলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। জি আলমগীর ভাই বলেন। দিস ইজ এ ন্যাশনাল ক্রাইসিস। এই সেন্ট্রাল ব্যাংক তো নিজস্ব একটা এই ক্রাইসিসের দায়িত্ব থাকা প্রয়োজন ছিল। ব্যাংকগুলো কি ওয়াই দে আর নট পার্ট অফ দিস ক্রাইসিস? তারা কেন এই ক্রাইসিসের দায়িত্ব নিচ্ছে না? এটা তো ন্যাশনাল ক্রাইসিস। আমার ধারণা কেন নিবে না, নিশ্চয়ই নিবে। এটা একটু হয়তো আমরা শুরুতে যেরকম অনেক ভুল করছিলাম, আমার মনে হয় যে ব্যাংকগুলো ভুল করছে, কিন্তু এই ভুল করতে করতেই লার্নিং বাই ডুইং হয়ে যাবে এবং আমরা সবাই শিখবো। এবং এইখানে মাননীয় গভর্নর ফিরে আসছেন আবার, এখন হয়তো তিনি
একটা একটা লিম্বোর মধ্যে ছিলেন, কিন্তু যখনই ফিরে আসবেন শক্তভাবে তিনি হাল ধরবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংকের অন্যান্য যারা অফিসার আছে তারা এইটা নিয়ে কাজ করা শুরু করা উচিত, মনিটরিং করা উচিত যে তারা যে সিস্টেমটা দিল এটা আসলেই কতটুকু বাস্তবে গেল, আমাদের ব্যবসায়ীরাই বা কতটা পেলো, আমাদের গ্রাহকরাই বা কি পেলো, এটার একটা চমৎকার মনিটরিং একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলা উচিত বলে আমি মনে করি। জি স্যার, আমি আসবো আপনার কাছে। তৌফিক ভাই, আপনি নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে যেতে চাই যে আপনারা সিপিডির পক্ষ থেকে বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আপনার যারা সৎ করদাতা রয়েছে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। কি বলবো এটা বলেন? সেটা কেন বলছেন আপনারা? এটা তো সত্যি কথা, এটা তো সত্যি কথা। দুর্যোগকালীন সময় আপনি কাকে সহায়তা দিতে চান? এইটা দেখেন, আমি আপনাকে বলি, এই ব্যবস্থা যে দুর্যোগকালীন সময় নতুন করে দিচ্ছেন তা কিন্তু না। হ্যাঁ, এটা দেখেন, এইটা আরো বরং এটার পরিসর বাড়ানো। আপনি বাংলাদেশের এই যে যত উন্নয়ন হয়েছে এবং যে উন্নয়নের মানে কথা আমরা শুনি, তার মধ্যে সবচাইতে অন্ধকারের জায়গাটা হলো আমাদের কর আহরণ। কর আহরণে আপনি আমাদের দেশের আমরা প্রবৃদ্ধির কথা শুনি, আমাদের মাথাপিছু আয়ের কথা শুনি, দারিদ্র হ্রাসের কথাও শুনি, কিন্তু কর আহরণের স্ট্যাটিস্টিক্সটা কেউ বলেন না। আমরা কর আহরণের অবস্থা এরকম খারাপ অবস্থা বলেই এখন আপনারা যা আলোচনা করছেন, আমি গত 8 ঘন্টা ধরে শুনছি, বাংলাদেশে এই 100 কোটি টাকা 200 কোটি টাকার জন্য আমরা এইরকম একটা সম্ভাবনাময় খাতকে দিতে পারছি না। এটার কারণ হলো যে আমাদের টাকা নাই। আসলে এইটা তো সরকার এতদিন খরচ করতে পারতো না বলে আমরা বুঝি নাই, কিন্তু এখন তো যখন টাকার দরকার হয়েছে তখন আমরা পারি নাই। আমরা যখন এই যে দেখেন পুরো জিনিসটা কেন করে আবার করোনা কনটেক্সটকে আপনাকে ফেরত নিয়ে আসে, আমরা জানি যে আপনারা অন্য বিষয় স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলছেন। আমরা যে ফোর্সফুলি লকডাউন পালন করতে পারি নাই, যেই মানে ভ্রান্ত বিতর্কের ভিতর ঢুকে গেলাম আমরা, যে বনাম জীবিকা, আমরা বলেছিলাম জীবন এবং জীবিকা, সেটাকে শব্দটা চেঞ্জ করে দিয়ে হ্যাঁ আমাদের বনাম বানিয়ে দেওয়া হলো। এটা তো সম্পূর্ণভাবে একটা বড় কারণ হলো যে আমরা এফোর্ড করতে পারি নাই, যে আমরা একটা বড় অংশকে, যেই দরিদ্র মানুষগুলো আছে বা নিম্ন আয়ের মানুষগুলো আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, যাদের আয় পথ বন্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা একটা 1 মাস 2 মাসের একটা যদি প্রোটেকশন দিয়ে করতে পারতাম, সে তাহলে এটা অনেক ভালো হতো। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এবং এটার দুর্নীতির বিষয়গুলো তো বের হয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা চেষ্টা করছেন ছোট স্কেলে হোক। এই সময়ে আমরা কেন এই ধরনের একটা এই সময় কেন কোন সময় আমরা এটা কেন এই ধরনের কর্তার ভিতরে যাবো? এটা মোরালিও অ্যাকসেপ্টেবল না, এটা কখনো সাকসেসফুল হয় নাই। এবং এটা নিয়ে আমাদের এটা আপনি যদি বলেন যে যারা একদিন আপনি এটা অনেকটা হলো যে আপনি পরীক্ষার হলে গেলে যদি বলেন যে আজকের পরীক্ষাটার প্রশ্ন একটু কঠিন হয়েছে, আপনারা নকল করতে পারেন। তো যেই ছাত্রটি, আমি জানি যে ডক্টর আতিউর রহমান সারা জীবন খুব ভালো ছাত্র ছিলেন, উনি যে সারাদিন ধরে পড়েছেন, তারপর কি এটা অন্যায় অবিচার করা না? বরং আমরা বলেছিলাম এই অর্থ বছরে একটি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে কঠোর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে কর ফাঁকি যারা দিচ্ছেন, যারা এখানে দুর্নীতি করে অর্থ সম্পদ করছেন এবং যারা অর্থ পাচারের সাথে জড়িত আছেন, তাদেরকে অত্যন্ত দ্রুত নজরদারির ভিতরে এনে আমাদের সম্পদ সংগ্রহ করা উচিত। এইটা আমাদের জন্য, কারণ আপনি সব জায়গাতে কিন্তু আমরা কর ছাড় দিয়েছি। আমি একই সাথে আমি কয়েকটি মানে কর নীতির কথা বলছি যে আপনি শুনে অবাক হবেন। নিঃসন্দেহে এই যে যতগুলো কর নীতি প্রস্তাব করা হয়েছে 90% খুবই ভালো এবং প্রয়োজনীয়, কিন্তু আমরা খুবই অবাক হয়েছে এটা দেখে যে এই সময়তে বাংলাদেশের যারা ধনী মানুষ আছেন তাদেরকে একটা বিরাট কর ছাড় দেওয়া হয়েছে। মানে সেটা হতে পারে সংখ্যার দিক থেকে একই রকম 5%-এর মতো, কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে আমি এইটার মিডিয়া ব্রিফিং এ বলেছি, অন্যদেরকেও বলছি, আমরাও এটা বলেছি যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন তাদেরকে যেন একটা ছাড় দেওয়া হয়। সেই জায়গাটাতে তাদের কাছে টাকা থাকলে একটা বুস্ট হবে তাদের জন্য। অনেকের তো আয় কমে গেছে, সেই জায়গাটাতে তারা হয়তো যারা বছরে 4 লাখ টাকার মতো আয় করেন তারা পাবেন হলো 10,000 টাকা কর ছাড়। আর যারা মানে এটা আমি বলছি মাসিক হয়তো তারা 33,000 টাকার মতো ধরেন একজনের আয় আছে, আর যারা মাসে 10 লাখ টাকা করে আয় করছেন, হ্যাঁ এরকম লোক আছে বাংলাদেশে, 10 লাখ টাকা করে আয় করছেন মাসে, তাদেরকে আপনি ছাড় দিচ্ছেন হলো 3,62,000 টাকা।
এবং যারা 4 কোটি টাকা করে আয় করছেন, বড় ব্যবসা, অনেক বড় ব্যবসা, মাসে 4 কোটি টাকা আয় করেন, তারা প্রায় আপনার 2.5 কোটি টাকার মতো একটা খরচা, 2 কোটি 37 লক্ষ টাকা খরচা নিয়ে যাবে। এইটার কি প্রয়োজন ছিল? আপনি এই বিষয়গুলোকে বিবেচনার ভিতরে নিতে হবে। নতুন বরাদ্দের ক্ষেত্রে আমরা বলেছি, আমরা দেখিয়েছি, আমরা সামাজিক নিরাপত্তার কথা বলেছেন, ডক্টর আতিউর রহমান বলেছেন। গত অর্থ বছরের সাথে এই অর্থ বছরের তুলনা হলো যে, কারণ আমরা তো অনেক আলোচনা করতাম জিডিপি 2% দেয়, এটাকে 3% করা হয়েছে। একটা বিরাট অংশ যেটা আগে দেখানো হতো না, সেটাকে এখানে ভিতরে নিয়ে এসছে। এটার 1/3 হলো যে সঞ্চয়পত্রের ভিতরে যেই একটা সোশ্যাল প্রোটেকশনের একটা নামেই থাকে, স্কিম থাকে, ওই পার্টটাকে আগে দেখানো হতো না, এটাকে অংশকে দেখানো হয়েছে। এই যে একটা আমরা মানে টেকনিক্যাল ভাষা বলি স্ট্যাটিস্টিক্যাল আর্টিফ্যাক্ট, এই যে আপনাকে একটা ইলিউশন তৈরি করছে পরিসংখ্যান দিয়ে নতুন ভাবে সংজ্ঞায়ন করে, এইটা সাধারণ মানুষের জীবনে কিন্তু কোনো প্রভাব পড়বে না। আপনি এই বাজেটের ভেতরে আপনি নতুন ভাবে এই অর্থ বছর বাজেটের জন্য, আমি কারণ চলমান ভাবে তো সংকটের ভিতরে ছিলাম, নতুন ভাবে আমরা হিসাব করে দেখেছি যে করোনা মোকাবেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 21,000 কোটি টাকা, যার মধ্যে 10,000 কোটি টাকার তহবিলটা আছে, যেটা সেইখানে আপনি একই সাথে আপনি প্রায় 27,000 কোটি টাকা আপনি বিনিয়োগ করবেন হলো পুঁজি এবং পুঁজিবাজারে, এবং প্রায় 22,000 কোটি টাকা আপনি রেখেছেন সরকারি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে লোন দেবেন। এই ধরনের বাজেট কি আমরা আসলে সত্যিকার অর্থে হয়, এটা অর্থমন্ত্রী নিজেও বিশ্বাস করেন যে এই ধরনের বরাদ্দ খরচ করা হবে না, কারণ আমাদের অর্থ নাই, যেটা আমি বলেছি। না হলে এই ধরনের বরাদ্দ রেখে আসলে আমরা যে একটা দুর্যোগের ভিতরে আছি, এবং এটার জন্য যে আমরা সবাই বলছি যে এই ধরনের বরাদ্দ রাখা উচিত। আপনি সরকার 27,000-28,000 কোটি টাকা রেখেছেন হলো তাদের পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য এবং তাদের নতুন করে পুঁজি নেওয়ার জন্য, ইকুইটি ফাইন্যান্স করার জন্য। এই ধরনের আপনি 100-200 কোটি টাকা কি বলছেন আপনার? আইসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এই গ্রোথ এবং এমপ্লয়মেন্টের কথা বলেন, এই যে ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং এবং ঘরের ভিতরে যেভাবে আছি, আইসিটি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এগ্রি। আমরা 4টি খাতের কথা আমরা মোটামুটি সবাই বলেছি না? এই যে দেখেন আপনি, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, এবং আরেকটা আমরা বলেছি এসএমই খাত না? সেই ভিতরে আইসিটিও কিন্তু আসলে এসএমই খাত। এমপ্লয়মেন্ট যদি জেনারেশন করতে চান, তাহলে আপনাকে এসএমই খাতে কিন্তু একটা বড় দিতে হবে। আমি যেটা বলছি যে এসএমই খাতের যে ভ্যাট, সেই এসএমই খাতের ভ্যাটে আমরা বলেছিলাম যে তাদের জন্য আসলে তারা ভ্যাটের কাগজপত্র জোগাড় করতে পারে না, এই ধরনের অসুবিধার ভিতরে আছে, তাদের লিমিটটা বাড়ানোর কথা। সেই ধরনের লিমিট কিন্তু বাড়ানো হয়নি। আমি শেষ করছি, আমি বলি, তো যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আপনি কর্পোরেট ট্যাক্সে ছাড় দিলেন এই সময়টাতে। আপনি মনে করেন যে এখন নতুন বিনিয়োগ করতে আসবে, এখন সংহত করার সময় আমাদের, ফলে পুরো অ্যাজাম্পশনের ভিত্তিতে সবাইকে খুশি করতে গিয়ে এটা সবাই খুশি করার সময় না। এটা আমাদের সময় হলো যে আমাদের প্রাধিকারগুলো নির্দিষ্ট করে সেই প্রাধিকার দিয়ে মানুষের জীবন এবং বিনিয়োগকে সংহত করা। যদি মানুষের পকেটে আয় থাকে, তাহলে রিহ্যাবে আমি ব্যবসা আগামী বছর বাউন্স ব্যাক করতে পারি। আপনি আর যদি আপনি অন্যকে কালো টাকা সাদা করতে দেন, তাহলে এটা গুটি কয়েক মানুষ নিয়ে চলে যাবে। এটা আপনি ভুল জায়গায় আপনাদের দৃষ্টি যাচ্ছে বলে আমি অনুরোধ করছি। জি, তৌফিক ভাই, যে আলমাজ ভাই আপনার কিছু যেতে চাই যে তৌফিক ভাই যা বলছিলেন, আপনি আসলে একমত কিনা তার সাথে? না, অবশ্যই একমত। এটা তো মানে এথিক্যালি আমরা সবাই একমত। আমি আমার দৃঢ় বিশ্বাস। ইকোনমিক্স না আমি, তো সেই জন্য আমি এটার ইমপ্লিকেশনস গুলো অত ভালো করে বলতে পারবো না, বাট এথিক্স ওয়াইজ অবশ্যই এটা। আলমাজ ভাই কর দেন তো। এক্স্যাক্টলি, এটাই আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমি বলছি যে ইকোনমিক্স হওয়া লাগবে না। আপনি বলেন, আমি যারা কর দিয়েছে তারা কি ভুল করেছে? এক্স্যাক্টলি, না করলে তো ভালো হতো। আমি যারা আলমাজ ভাই যদি কর দিয়ে থাকেন, তাহলে উনি কর দিয়েছেন হলো 20% দিতে পারেন, আমি ওনার আয় জানি না। আপনি দেন নাই এতদিন, তিনি দিবেন 10%। ইজ ইট অ্যাকসেপ্টেবল? কথা যে এখন আমাদের এই 17 কোটি দেশের মানে এখানকার মানুষের দেশে আমাদের 3 রেজিস্ট্রেশন আছে বোধহয় 30 থেকে 40 লক্ষ, এবং প্রায় 20% বোধহয় অ্যাকচুয়ালি মানে ইয়ে দেয়। তার মানে হয়তো নট ইভেন 10 লাখ মানুষ কর দেয়। তো এই ট্যাক্স হবে, এবং এইখানে কিন্তু অটোমেশন নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে ভ্যাট অটোমেশনের জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে, অনেক বছর ধরে বলে আসছিলাম, এবং গত বছরে মাত্র আমরা কনভিন্স করতে পেরেছি মানে ইয়েকে, এনবিআর কে, যে একটি ভ্যাট অটোমেশন করার জন্য, এবং সফটওয়্যার মানে একটা তাদের 50 কোটি টাকা ভ্যাট দেয়, তাদেরকে সফটওয়্যার কিনতে হবে। কিন্তু সেটা এখন পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি।
এটা কিন্তু প্রায় 1 বছরের বেশি ধরে এই শর্ট লিস্টিং চলছে। তো ট্যাক্স নেট বা আপনি যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কাজ হতেই থাকবে। আরেকটা কন্ট্রাডিকশনের কথা আমি বলে রাখি, এটা হচ্ছে যে আমরা সবকিছু তো ইন্টারনেট নির্ভর, এখন প্রযুক্তি নির্ভর, মানে প্রত্যেকটা আমাদের জীবন যাতে এর আগে যেটা বলেছি, এই ইন্টারনেটের উপরে কিন্তু মানে মোবাইল সার্ভিস গুলোর উপরে 5% সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হয়েছে। তার মানে কিন্তু মোবাইল ডেটাতেও কিন্তু ইন্টারনেটেও কিন্তু দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানে আইসিটির যেটা মানে যা যা ডিপেন্ড করে প্রত্যেকটার কিন্তু দাম কিন্তু বাড়বে। এবং ইন্টারেস্টিংলি আমরা কিন্তু বলেছিলাম যে ক্যাশলেস সোসাইটির দিকে আমাদেরকে যেতে হবে, এটা তো সরকার চাচ্ছেন বহুদিন ধরে। তো সেই জন্য ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করার জন্য এটাকে একটু ইনসেন্টিভাইজ করা দরকার। তো ডিজিটাল ট্রানজাকশন যেখানে হবে, ওই বা ই কমার্স যেখানে হবে, ক্যাশ অন ডেলিভারি বলিনি কিন্তু, যেখানে হয়তো এমএফএস হবে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হবে, অনলাইন ট্রানজাকশনটা হবে, সেখানে আমরা বলেছিলাম এগুলোকে করের আওতা মুক্ত রাখতে, সো দ্যাট পিপল ফিল মোটিভেটেড টু মানে অর ইনসেন্টিভ ফিল করে যে এটা ডিজিটাল ট্রানজাকশন যাওয়ার জন্য। এখানেও আমরা কোনো পরিবর্তন দেখিনি, বরং ওই ইন্টারনেটের দামটা বেড়ে যাওয়াতে এখানে একটা এই ই কমার্সের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। এইটা আমাদের একটু খেয়াল রাখতেই হবে আর কি। জি আলমগীর ভাই আপনার কাছে যেতে চাই একটু। জি আলমগীর ভাই, আপনি কি একমত কিনা তাদের সাথে যে রিহাবের যেভাবে তহবিল গঠনের কথা বলা হচ্ছে, স্যারও বলছিলেন যে বেসরকারি খাতে যদি একটা তহবিল গঠন করা হয়ে থাকে? বেসরকারি খাতে, জি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আর কি আপনাদের। রাইট, না স্যার কিন্তু ভেরি মাচ ওয়্যার অফ যে আমাদের ওনার সময় কিন্তু এই তহবিলটা গঠন করা হয়েছিল, রিফাইন্যান্সিং করা হতো কমার্শিয়াল এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলাকে, যার মাধ্যমে 40 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো, 15 বছর আপ টু 15 ইয়ার্স পর্যন্ত দেওয়া হতো। এটা পরবর্তীতে বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু বারবার সরকারকে অনুরোধ করেছি যে এর জন্য একটা স্পেশাল ফান্ড দরকার, কারণ ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ফাইন্যান্সিং করা ওদের জন্য খুব সমস্যা হয়ে যায়। এই কারণে তারাও বলছিল যে আমরা যদি এই ধরনের একটা ফান্ড পাই তাহলে আমরা রিফাইন্যান্সিংটা করতে পারবো বাংলাদেশ ব্যাংকের ফান্ডিং থেকে, তাহলে আমরা লং টার্ম ফান্ডিংটা করতে পারবো, which is very much required for home loan. জি স্যার, আপনার কাছে যেতে চাই সবশেষ প্রশ্ন আপনার কাছে। আপনি তিনজনের কথাই শুনছিলেন, আপনার কাছ থেকে একটু আসার কথা শুনতে চাই। না, আমি তো আলমগীর সাহেবের সাথে একমত যে এই সময়টা রিফাইন্যান্স অনেকেই দিচ্ছি। আমরা 30,000 কোটি টাকা ইন্ডাস্ট্রির জন্য রিফাইন্যান্স করেছি, 20,000 কোটি টাকা এসএমই এর জন্য রিফাইন্যান্স করছি, বা 30,000 কোটি টাকা 3,000 কোটি টাকা আমরা এমএফআই এর জন্য করছি। সুতরাং হাউজিং এর জন্য বিশেষ করে জি ডক্টর আতিউর রহমান, আলমগীর শামসুল আলামিন এবং সৈয়দ আলমাস কবির, সেই সাথে তৌফিকুল ইসলাম খান, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে ভোরের পাতার সংলাপে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভোরের পাতার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।